কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার চলে এলো। আমি যে আমার চ্যানেলে গল্প পাঠ করি তার পুরোটাই কিন্তু শিক্ষামূলক, অর্থাৎ আমি আমার প্রত্যেকটা গল্পের মাঝখান থেকেই মেসেজ দিতে চাই। তেমনি আজকেও সত্যজিৎ রায়ের ছোট গল্প খগম, এটাতেও কি মেসেজ আছে সেটা কিন্তু তোমাদেরই আমাকে বলতে হবে। যারা বাংলাদেশ থেকে শুনছেন, যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন, বিভিন্ন শহরতলি থেকে শুনছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। আজকে আমাদের গল্প হচ্ছে খগম, সত্যজিৎ রায়ের লেখা খগম। পেট্রোম্যাক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবেমাত্র ডানলার ডিমে একটা কামড় দিয়েছি, এমন সময় চৌকিদার লক্ষ্মণ জিজ্ঞেস করলো, आप लोग इमली बाबा को दर्शन नहीं करेंगे? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবা নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করার প্রশ্নটাই তো ওঠেনি। লক্ষ্মণ বলল, জঙ্গল বিভাগের যে জিপটা আপনাদের জন্য মোতায়েন হয়েছে তার ড্রাইভারকে বললেই ইমলি বাবার ডেরায় আপ লোগোকে নিয়ে যাবে। জঙ্গলের ভেতরেই নাকি তার কুটির, ভারী মনোরম পরিবেশ, সাধু হিসেবেও নাকি খুব উঁচু স্তরের। ভারতবর্ষের নানান জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে দেখে যান, ইত্যাদি ইত্যাদি প্রভৃতি প্রভৃতি। এছাড়া আর যে ব্যাপারটা শুনে আরো কৌতূহল হলো সেটা হলো এই যে বাবার নাকি একটা পোশাক কেউটে আছে, সেটা বাবার কুটিরের কাছেই একটা গর্তে থাকে, আর রোজ সন্ধেবেলা গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খায়। ধূর্যটি বাবু সব শুনে টুনে মন্তব্য করলেন যে দেশটা বুজরুগিতে ছেয়ে যাচ্ছে, বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসীদের সংখ্যা দিন দিন বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে, আমাদের দেশটা নাকি ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায়। কথাটা বলে ধূর্যটি বাবু হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে টেবিলের উপর এক অপর্থ চাপড়ে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স 45 থেকে 50-এর মধ্যে, বেঁটে রোগা ফর্সা চোখা চোখা চেহারা, চোখ দুটো রীতিমতন কটা। আমার সঙ্গে আলাপ এই ভরতপুরে এসে। আমি এসেছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে 2 সপ্তাহের ছুটি কাটাতে। এখানে এসে ডাকবাংলোয় বা টুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটায় অনেক কাঠখড় পুড়িয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। তাতে অবশ্যই আক্ষেপের কোনো কারণ নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধূর্যটি বাবু আমার একদিন আগে এসেছেন। কেন এসেছেন তা এখনো খুলে বলেননি, যদিও নিছক বেড়ানো ছাড়া আর কোনো কারণ থাকতে পারে এমন কোনো কথাও নেই। আমরা দুজনে একই জিপে ঘোরাফেরা করছি। কাল এখান থেকে 22 মাইল পূবে দিগ বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানকার কেল্লার প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লাও আজ সকালে দেখা হয়ে গেছে। আর বিকেলে গিয়েছিলাম কেওলা দেবের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার। 7 মাইলের ওপর লম্বা ঝিল, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতন ডাঙা মাথা উঁচিয়ে রয়েছে, আর সেই ডাঙার প্রত্যেকটাতে রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে। তার অর্ধেকের বেশি আমি কোনো কালে চোখেই দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি, আর ধূর্যটি বাবু ক্ষণে ক্ষণে গজগজ করে উঠছেন, আর হাত দুটোকে অস্থির ভাবে এদিক থেকে ওদিক নাড়িয়ে মুখের আশপাশ থেকে উঁকি সরাবার চেষ্টা করছেন। এই উনকি বা উঁকি হলো এক রকমের ছোট্ট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথার চারপাশে ঘোরে আর নাকে মুখে বসে। তবে পোকাগুলো এতই ছোট যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধূর্যটি বাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠছেন। এত অধৈর্য হলে কি চলে বলুন? 8:30টার সময় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখতে দেখতে ধূর্যটি বাবুকে বললাম, ওই যে সাধু বাবার কথা বলছিল, যাবেন নাকি দেখতে? ধূর্যটি বাবু তার হাতে সিগারেটটা একটা ইউক্যালিপটাস গাছের গুড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে বললেন,
কেউটে পোষ মানে না, মানতে পারে না। সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। ছেলেবেলায় জলপাইগুড়িতে যখন থাকতাম নিজে হাতে অজস্র সাপ মেরেছি। কেউটে হচ্ছে বিভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজে সাধু বাবার খবরটা কতটা সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি বললাম, কাল তো বিকেলে এমনিতেও কোনো প্রোগ্রাম নেই, সকালে বায়ানের কেল্লা দেখে আসার পর থেকেই তো ফ্রি। আপনার বুঝি সাধু সন্ন্যাসীদের ওপর খুব ভক্তি? প্রশ্নটার পেছনে বেশ একটা খোঁচা রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু জবাবটা আমি দিলাম খুব সরলভাবে। ভক্তির কথা আসছে কি করে? কারণ সাধু সংসর্গের তো কোনো সুযোগই হয়নি এখনো পর্যন্ত। তবে কৌতূহল যে আছে সেটা অস্বীকার করব না, আমারও ছিল এককালে, এটাই ওনার বক্তব্য ছিল। কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে তার যে আর এই সাধু ভক্তি বা বিশ্বাস বা কৌতূহল কোনোটাই নেই সেটাও তিনি বললেন। অভিজ্ঞতাটা হলো ধূর্যটি বাবুর নাকি ব্লাড প্রেশারের ব্যারাম। বছর 10 আগে তাঁর জ্যাঠামশায়ের পাল্লায় পড়ে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি 7 দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করেছিলেন, আর তার ফলে তাঁর রক্তের চাপও নাকি গিয়েছিল বেড়ে। সেই থেকে ধূর্যটি বাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের 90% সাধুই হচ্ছেন আসলে ভণ্ড আর অসাধু। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কানোর জন্যই বললাম, কেউটের পোষ মানার কথা যে বলছেন, আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়ই, কিন্তু হিমালয়ের কোনো সাধু তো শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে একসঙ্গে বাস করে। শুনেছেন তো? দেখেছেন কি? স্বীকার করতেই হলো যে দেখিনি। দেখবেন না, এগুলো আষাঢ়ে গপ্পর দে, শুনবেন অনেক কিছুই, কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে আর পাবেন না। আমাদের রামায়ণ মহাভারতী দেখুন না, বলছি ইতিহাস, কিন্তু আসলে আজগুবি গপ্পের ডিপো। রাবণের 10টা মাথা, হনুমানের লেজে আগুন দিয়ে লঙ্কা পুরোচ্ছে, ভীমের অ্যাপাটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পকরথ, কুম্ভকর্ণ, এগুলোর চেয়ে বেশি ননসেন্স আর কি আছে? আর সাধু সন্ন্যাসীদের বর্ণামির কথা যদি বলেন তো সেসবই পুরাণ থেকেই শুরু হয়েছে, অথচ সারা দেশে শিক্ষিত অশিক্ষিত লোকে একদিন ধরে এইসব গিলে খাচ্ছে। বায়ানের কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার ডেরায় পৌঁছতে 4টে বেজে গেল। ধূর্যটিবাবু এ ব্যাপারে আর আপত্তি করেননি, হয়তো তার নিজেরও বাবা সম্বন্ধে একটু কৌতূহল হচ্ছিল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় বিরাট তেঁতুল গাছের নিচে ধূর্যটি বাবার কুটির। গাছের থেকেই বাবার নামকরণ, আর সেটা করেছে স্থানীয় লোকেরা। বাবার আসল নাম কি তা কেউ জানে না। খেজুর পাতার ঘরে একটি মাত্র চেলার সঙ্গে নিয়ে ভাল্লুকের ছালের ওপর বসে আছেন বাবা। চেলাটির বয়স অল্প, বাবার বয়স কত তা বোঝার জো নেই। সূর্য ডুবতে এখনো ঘন্টাখানেক বাকি, কিন্তু তেঁতুল পাতার ঘন ছাউনির জন্য এই জায়গাটা এখনই বেশ অন্ধকার। কুটিরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাঁজার কলকে। ধুনির আলোতেই দেখলাম কুটিরের একপাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা 10 সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। ধূর্যটিবাবু ফিসফিস করে বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান, দুধ খাওয়ার সময় রাখুন, জিজ্ঞেস করুন। আপ বাল কিষণ কো মিলনা চাহতে হ্যায়? ইমলি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটের নাম যে বালকিষণ সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই আমাদের বলেছে। ইমলি বাবাকে বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমরা ভারী আগ্রহী। সে সৌভাগ্য হবে কি? ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন, বললেন, বালকিষণ রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে কুটিরে এসে দুধ খেয়ে যায়। 2 দিন আগে পর্যন্ত এসেছে, কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি ঠিক তেমন ভালো নেই। আজ পূর্ণিমা, আজও সে আসবে না, আসবে আবার কাল থেকে। সাপের শরীর খারাপ হয় এই খবরটা আমার কাছে নতুন, তবে পোষা তো হবে নাই বা কেন? গরু, ঘোড়া, কুকুর ইত্যাদির জন্য তো হাসপাতালই আছে। বাবার চেলা আরো একটা খবর দিল, একে তো শরীর খারাপ, তার উপরে কিছু কাঠ পিঁপড়ে নাকি তার গর্তে ঢুকে বালকিষণকে বেশ কাবু করে ফেলেছিল। সেই সব পিঁপড়ে নাকি বাবার অভিশাপে পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে।
কথাটা শুনে ধূর্যটি বাবু আমার দিকে আর চোখে চাইলেন। আমি কিন্তু ইমলি বাবার দিকেই দেখছিলাম। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাধারণ একটা গেরুয়া আলখাল্লা, মাথায় জটা আছে, কিন্তু তাও জবরজং কিছু নয় তেমন একটা। দোকানে দুটো লোহার মাকড়ি, গলায় গোটা চারেক ছোট বড় মালা, ডান কনুইয়ের ওপর একটা তাবিজ। অন্য 5টা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাৎ নেই, কিন্তু তাও সন্ধ্যার পরন্ত আলোয় ধনির পেছনে বসা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি দুটো চাটাই বার করে এনে বাবার হাত 10 দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোশাক কেউটেকেই যখন দেখা যাবে না, আমরা আর বসে কি করব? বেশি দেরি করলে আবার ফিরতেও রাত হয়ে যাবে। গাড়ি আছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, আর আশপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই। হরিণের পাল তো রোজই দেখছি, তাই শেষ পর্যন্ত আর বসলাম না। বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কলকে না সরিয়েই চোখ বুজে মাথা হেঁট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে সখানেক গজ দূরে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু আগেও চারদিকের গাছগুলো থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম। এখন সব নিস্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা ঢুকিয়ে ধূর্যটি বাবু হঠাৎ থেমে বললেন, সাপটা না হয় নাই দেখা গেল, তার গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না? আমি বললাম, তার জন্য তো ইমলি বাবার কাছে যাবার কোনো দরকার নেই। আমাদের ড্রাইভার দীনদয়াল তো বলছিল গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দীনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিক দূর এগিয়ে যেতেই সামনে একটা কাঁটা ঝোপ পড়ল। আশপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো দালান জাতীয় কিছু ছিল। দীনদয়াল বলল, ওই ঝোপটার ঠিক পেছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছু বোঝার নেই, কারণ আলো আরো কমে এসেছে। ধূর্যটি বাবু তাঁর কোটের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করে ঝোপের ওপর আলো ফেলতেই পেছনে গর্তটা দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে। কিন্তু সাপ, সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটানোর জন্য বাইরে বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটের দুধ খাওয়া দেখার বাসনা থাকলেও সেই কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু ধূর্যটি বাবুর কৌতূহল দেখলাম আমার চেয়েও বেশি। আলোয় যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা করিয়ে নিয়ে সেগুলো ঝোপের ওপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আবার আমার ভালো লাগলো না। বললাম, কি হলো মশাই, আপনার দেখছি রোগ চেপে গেছে, আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার একটা বেশ বড় ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না। এই ঢেলাতেও যদি ফল না হয় তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে এক স্রেফ গাঁজাখুরি গল্প প্রচার করা হয়েছে। এসবই উনি বলে যেতে লাগলেন এবং বলতে লাগলেন, লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল। এই নাকি ওনার উদ্দেশ্য। ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের ওপর পড়ে কাঁটা সমেত পাতাগুলোকে তছনছ করে দিল। ধূর্যটি বাবু টর্চটা ধরে আছেন গর্তের ওপর। কয়েক মুহূর্ত সব চুপ। কেবল বনের ভেতর কোথাও যেন একটা ঝিঝি সবে মাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হলো, একটা শুকনো সুরহীন শিশের মতন শব্দ। তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা। সেটা নড়ছে, সেটা জ্যান্ত, আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের ঝলঝলের চোখ, আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিক লিক করে আবার সুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছে। দীনদয়াল কিছুক্ষণ থেকেই জিপে যাবার জন্য তাগাদা করছিল। এবার ধরা গলায় অনুনয়ের সুরে বলল, छोड़ दीजिए बाबू, अब तो देख लिया ना, अब वापस चलिए। টর্চের আলোর জন্যই বোধহয় বালকৃষ্ণ এখনো মাথাটা বার করে আমাদের দিকে চেয়ে আছে, আর মাঝে মাঝে জিভ বের করছে। আমি সাপ দেখেছি অনেক,
কিন্তু এত কাছ থেকে এভাবে কাল কেউটে কখনো দেখিনি, আর কেউটে আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে এরমও কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের ওপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটলো সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। বাবু হঠাৎ একটা পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকিশনের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারলেন। আর তারপরেই সব শেষ। আসলে ঠিক তার পরপরই আরো দুটো পাথর উনি ছুঁড়ে মেরেছিলেন। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, আপনি এটা কি করলেন ধৈর্যটি বাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গেই বললেন, ওয়ান কেউটে লেস। দীনদয়াল হাঁ করে বিস্ফারিত চোখে ছোট্টার দিকে চেয়ে আছে। ধৈর্যটি বাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপর আলো ফেললাম। বালকিশনের অসার দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ছোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পেছনে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। ধৈর্যটি বাবু প্রথম পেছন ফিরলেন, তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্টি নিয়ে আমাদের থেকে হাত 10 দূরে একটা বেঁটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধৈর্যটি বাবুর দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। শুধু এটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি কারো চোখে কখনো দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো। এখন সেটা নির্দেশ করছে ধৈর্যটি বাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরো স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিরেন স্ট্রিটে আমার মামার বাড়ির দেওয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি। দুর্বাসা মুনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে, ঠিক এইভাবে হাত তোলা, চোখে ঠিক এই চাহনি। কিন্তু অভিশাপের কথা কিচ্ছু বললেন না ইমলি বাবা। তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকিশন গেছে তাতে কি হলো, আরেকটা আসবে। বালকিশনের মৃত্যু নেই, বালকিশন অমর। ধৈর্যটি বাবু তার ধুলো মাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার চেলা এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহটা বার করে নিল, বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্য। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা বিস্ময় সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটে যত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন। আমরা 3 জন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউসে ফেরার পথে ধৈর্যটি বাবুকে গুম মেরে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্টও করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরো কিছু করা কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে সম্পূর্ণ অবান্তর একটা প্রশ্ন করলেন। খগন কে বলুন তো মশাই? খগন? খগন নামটা আচ্ছা আচ্ছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়লো না। ধৈর্যটি বাবু আরো বার 2-1 আপন মনে খগন খগন করে শেষটায় চুপ করে গেলেন। রেস্ট হাউসে যখন পৌঁছলাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারাটা মাঝে মাঝে মনে পড়ছে, দুর্বাসার মতন চোখ পাকিয়ে তুলে রয়েছেন, হাতটা ধৈর্যটি বাবুর দিকে। ভদ্রলোকের কেন যেমন মতিভ্রম হলো কে জানে, তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসেছি আমরা, কাজেই ও নিয়ে আর ভেবে লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকিশনের মৃত্যু নেই, ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবা চালা চামুন্ডারা আরেকটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়শাকার ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়। রাত্রে যা খাই কলকাতায় তা ডাবল খেয়ে ফেলি অক্লেশেই এখানে।
ধূর্যটিবাবু ছোটখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন। কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই, শরীর খারাপ লাগছে। জিজ্ঞেস করলাম, শরীর খারাপ লাগছে? আপনি কি বালকিষানের কথা ভেবে আক্ষেপ করছেন? ধূর্যটিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা করছিল, করছিল। আমি হেসে বললাম, ফিস ফিস না ফস ফস? ধূর্যটিবাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিস ফিস। সাপের ভাষা সাপের শেষ। কথাটা বলে ভদ্রলোক নিজেই নিজের জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতন শব্দ করলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা সাপের শেষ। বালকিষানের বিষম বিষ। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটাও বেশি ছড়ার অংশ নয়, সেটা মনে হলো সামনের প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে, ছাগল টাগল না বুঝে বলল, হ্যাঁ বাবু, দুধ হ্যায় আর আন্ডে ভি হয়। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সে কেনা জানে। ধূর্যটিবাবু লোকটা স্বভাবতই একটু খামখেয়ালি ও ছিটগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে জোর করেই নিজেকে সামনে নিয়ে বললেন, ও বেশি রোদে গোড়া হয়ে গেছে কদিন, তাই বোধহয় মাথাটা, কাল থেকে একটু সাবধান হতে হবে। আজ শীতটা জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরে গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যার ট্রেনে ভরতপুর ছাড়বো, মাঝরাত্রিরে সওয়াই মাধোপুর চেঞ্জ, ভোর 5টায় জয়পুর পৌঁছানো। অন্তত এটাই ছিল আমার প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়াটা একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকল করে বলতে চেষ্টা করব। এই ঘটনা যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি, প্রমাণ যাতে হতে পারতো সে জিনিসটা ইমলি বাবার কুটিরের 50 উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে, সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। কাজেই সেটা প্রমাণ হিসেবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি। তাতে আর আশ্চর্য কি? যাকগে, এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব, এমন সময় পূব দিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পিছনেই ধূর্যটিবাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন, আপনার কাছে ফ্লিট জাতীয় কিছু আছে, কিংবা মশা তাড়ানোর কোনো ওষুধ? আমি বললাম, মশা এলো কোত্থেকে? আপনার ঘরের দরজা জানলায় তো জাল দেওয়া নেই। তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে, সেটা টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে। দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, আসুন ভেতরে, দেখি কি দাগ হলো। ধূর্যটিবাবু ঘরের ভেতরে এলেন। লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম। রুইতন মার্কা কালশিটের মতন দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেই ভালো লাগলো না। বললাম, বিদ ঘুটে ব্যারাম বাঁধিয়েছেন, অ্যালার্জি থেকে হতে পারে। কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমোতে চেষ্টা করুন, উনি আর চিন্তা করবেন না। আর এটা পোকার ব্যাপার নয়, অন্য কিছু। যন্ত্রণা হচ্ছে কি? তাও ভালো, যান শুয়ে পড়ুন। ব্যাস, এই অবধি আমাদের কথা হলো। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমোবার আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যেস। এখানে লণ্ঠনের আলোয় সেটার পড়া সম্ভব হচ্ছে না, আর সত্যি বলতে কি সেটার প্রয়োজনও নেই। সারা দিনের ক্লান্তির পর বালিশে মাথা দেবার সাথে সাথে 10 মিনিটের মধ্যে ঘুম এসে যায়। কিন্তু কি জানি কেন আজ আর সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক। ট্যুরিস্ট এসেছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো। সাহেবরাও বোধহয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে ঝিঝি ডাকছে। না, শুধু ঝিঝি নয়,
তাছাড়াও একটা শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনো সজাগ, শুধু সজাগ নয় সচল, তার পায়ের শব্দ পাচ্ছি। অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লণ্ঠনটা হয় নিভিয়ে দেওয়া হলো, না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন কেন? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটটা একটু বেশি আছে, কিন্তু তার সঙ্গে আমার আলাপ মাত্র দুদিনের। তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না। কিন্তু সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে মনে হচ্ছিল তার কিন্তু কোনো লক্ষণ আমি ধৈর্যটি বাবুর মধ্যে দেখিনি। দিঘ আর বায়ানের কেল্লা দেখতে দেখতেও তিনি যে ধরনের কথা বলছিলেন তাতে মনে হয় ইতিহাসটা তাঁর বেশ ভালোভাবেই পড়া আছে। শুধু তাই নয়, অর্থ সম্বন্ধেও যে তার যথেষ্ট জ্ঞান আছে সেটার প্রমাণও তিনি তার কথাবার্তায় দিয়েছেন। রাজস্থানের স্থাপত্যে হিন্দু মুসলমান কারিগরদের কাজের কথায় তিনি রীতিমতন উৎসাহের সুরে কথা বলছিলেন। না, ভদ্রলোকের শরীরটাই বোধহয় খারাপ হয়েছে। কাল একজন ডাক্তারের খোঁজ করা অত্যাবশ্যক। আমার ঘড়ির রেডিয়ামের ডায়াল তখন বলছে 11:15। পূবের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকে না উঠে একটা হাঁক দিলাম। কি ব্যাপার ধৈর্যটি বাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে। এ তো আচ্ছা ফ্যাসাতে পড়া গেল দেখছি। আবার বললাম, কি বলছেন ঠিক করে বলুন একটু। শুনবেন একটু? অগত্যা উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতন প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগলো। আচ্ছা, সাপ কি দন্তস্ব? আমি আমার বিরক্তি লুকোবার কোনো চেষ্টাই করলাম না। আপনি এইটে জানার জন্য এত রাত্রে দরজা ধাক্কালেন? দন্তস্ব? আগে হ্যাঁ, সাপ মানে যখন সর্প, স্নেক তখন দন্তস্ব। আর তালব্যস্য? সেটা অন্য সাপ। তার মানে অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ। এই বলে উনি বললেন, শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু একটু মায়া হচ্ছিল। বললাম, আপনাকে বরং একটু ঘুমের ওষুধ দিই? ও জিনিসটা আমার কাছে আছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই, শুধু সন্ধ্যায় সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনি টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পেছন পেছন আমিও ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের ওপর রাখা ছিল, সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হাঁ করে জিভটা বার করে দিলেন। জিভে যে কিছু একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটু সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এটাতেও কোনো যন্ত্রণা নেই বলছেন? কই না তো। কি যে ব্যারাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক, সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল। বিছানার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ কড়া সুরে বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব। আর জোর হাত করে অনুরোধ করছি, আর দরজা ধাক্কাবেন না। কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আজকের রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাবার কোনো রকম আগ্রহ দেখালেন না। লণ্ঠনটা বাথরুমে রাখা রয়েছে। এই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ, উত্তরের জানলা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে। তারই প্রতিফলিত আলোয় ধৈর্যটি বাবুকে দেখতে পাচ্ছি। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেওয়ার মতন শব্দ করছেন। আমি আসার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধৈর্যটি বাবু দিব্যি গরম টরম কিছু না পরেই দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক শেষটায় যদি সত্যি একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন, তাহলে তো তাকে ফেলে আমার পক্ষে যাওয়াই মুশকিল হবে। বিদেশ বিভুইয়ে একজন বাঙালি বিপদে পড়লে আরেকজন তার জন্য কিছু না করে সরে পড়বে, তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলে যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে নিয়ে জোর করে শুইয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই।
তিনি যদি অবাধ্য শিশু হতে চান, আমাকে তারও গুরুজনের ভূমিকা নিতেই হবে। কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। ধৈর্যটি বাবুর শরীর বরফের মতন ঠান্ডা। জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখেই বোধহয় ধৈর্যটি বাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধৈর্যটি বাবু আমার দিক থেকে চোখ সরালেন না, এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানেক ধরে। অবাক হয়ে দেখলাম যে একটি বারও তার চোখের পাতা পড়ল না। এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো। তারপর তিনি ফিসফিস গলায় বললেন, বাবা ডাকছেন, বালকিষান, বালকিষান, বাবা ডাকছেন। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপর হয়ে শুয়ে কনুইয়ের উপর ভর করে নিজেকে হিঁচড়ে টেনে নিয়ে খাটের তলার অন্ধকারে চলে গেলেন। আমি বুঝতে পারছিলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে এখন যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস আর আতঙ্কে মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম। দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমলো। চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘুরতে দেখছি তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে ধৈর্যটি বাবু ইমলি বাবার পোষা কেউটাকে পাথরের ঘায়ে মেরে ফেললেন। তারপরেই ইমলি বাবা ধৈর্যটি বাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিষান গেছে, তার জায়গায় আরেকটা বালকিষান আসবে। সেই দ্বিতীয় বালকিষান কি সাপ না মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধৈর্যটি বাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো তবে কি, আর জিভের দাগটা সেটা কি দুভাগে ভাগ হয়ে যাবার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝিলিকের মতন একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধৈর্যটি বাবু জিজ্ঞেস করছিলেন খগমের কথা। নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারিনি। এখন মনে পড়ে গেছে, ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগম নামে এক তপস্বী ছিলেন। তার সাপে তার বহু সহস্রপাদ মুনি ধোঁরা সাপ হয়ে যান। খগম, সাপ, সাপ সব মিলে যাচ্ছে। তবে তিনি হয়ে গিয়েছিলেন ধোঁরা, আর ইনি কি? আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে। উপর দিকে নয়, তলার দিকে, চৌকাঠের ঠিক ওপরে। একবার, দুবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না। দরজা আমি খুলবো না, আর না। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শিসের শব্দ। দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃদস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি? একটা চিচি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ। ইঁদুর নাকি? এখানে ইঁদুর আছে? প্রথম রাত্রেই দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলায় সে রান্নাঘর থেকে একটি ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে দিল। বলল, চুহা তো আছেই, ছুছুন্দরও আছে। আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল। ঘড়ি দেখলাম 1:45। ঘুম যে কোথায় উধাও হয়েছে জানি না। জানলা দিয়ে বাইরের গাছপালা দেখা যাচ্ছে। চাঁদ বোধহয় ঠিক মাথার উপরে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরে ধৈর্যটি বাবু বারান্দায় যাবার দরজাটা খুলেছেন। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দায় যাবার দরজাও সেদিকে। ধৈর্যটি বাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু হয়। ধৈর্যটি বাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কি মতলব তার? আমি এক দৃষ্টে জানলার দিকে চেয়ে রইলাম। শিসের শব্দ পাচ্ছি, সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানলার বাইরে। জানলাটা ভাগ্যিস চালে ঢাকা, নইলে একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে ওপরে উঠছে। খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা, লণ্ঠনের আবছা আলোয় দুটো জলজলের কটা চোখ,
নিষ্পলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। প্রায় মিনিটখানেক কিভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিকে ঘুরে পরক্ষণেই আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবী গলায় ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বারবার ফিরে ফিরে আসছে। সাপের ভাষা, সাপের শিস, ফিস 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 ফিস, বাল কিষণের বিষম বেশ, ফিস 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 ফিস। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে এলো। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙলো সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6টা বাজতে 10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম। 2 যুবক আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরেই শুইয়ে দিয়েছিল, তবে ঘরের দরজাটা বন্ধ করেন। ওরা সন্দেহ করছে রাতে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলেই এই দশা। মাইকেলের ধারণা কাঁকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না, সেটা সকলেই জানে। আমি আর কুকুরের উপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধূর্যটিবাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে, ঘরের মালিক নেই। লক্ষ্মণ রোজ ভোর 5:30টায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করতে সে বলল ধূর্যটিবাবুকে দেখেনি। নানা রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে তো খুঁজে বের করতেই হবে। পায়ে হেঁটে আর কতদূর যাবেন তিনি? কিন্তু চারপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া গেল না। 10:30টায় জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাবো, জয়পুরে টেলিগ্রাম করতে হবে। ধূর্যটিবাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট একদিন পিছিয়ে রেস্ট হাউস ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধূর্যটিবাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এর মধ্যেই তল্পিতল্পা গুটিয়ে উধাও। সারা দুপুর রেস্ট হাউসেই শুয়ে থাকলাম, আশপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম ইমলি বাবার কাছে চলো। কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময় গিয়ে পৌঁছলাম বাবার কুটিরে। বাবা কালকের মতন ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আরো 2টো বেড়েছে, তার মধ্যে একজন মাঝবয়সী, অন্যটা ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকে সেই ভস্য করার চাহনির সঙ্গে আজকের চাহনির কোনো মিলই নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম কাল আমার সঙ্গে যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর তিনি দিতে পারেন কিনা। বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। বললেন খবর আছে বই কি, তোমার দোস্ত আমার আশা পূর্ণ করেছে। সে আমার বালকিষণকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা রয়েছে সেটা দুধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আমি এত দূর আসিনি। আমি এসেছি ধূর্যটিপ্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্নও যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন, এটা আগেও দেখেছি। গাঁজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের প্রৌঢ় চেলার হাতে চালান দিয়ে বললেন তোমার বন্ধুকে তো তুমি আগের মতন ফিরে পাবে না, তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বালকিষণের ডেরার 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাঁটা গাছ পড়বে পথে। বাবার কথা মতন গেলাম বালকিষণের গর্তের কাছে। সে গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র কৌতূহল হলো না। আকাশে ডুবুডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে গিয়ে গেলাম। ঘাস কাঁটা ছোপ, পাথরের টুকরো আর চোর কাঁটার ভেতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুঁড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরে দড়ি থেকে ঝুলছে দেখে এসেছে। সেটা একটা খোলস। সারা খোলসের ওপর রুই তন্মার্কা নকশা। সাপের খোলস কি? না, তা নয়। সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিয়ে কি 2টো
হাত আর তলা দিয়ে একজোড়া পা বেরোয়। আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই, সে এখন ওই গর্তটার মধ্যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কেউটে, দাঁতে তার বিষ। ওই যে শেষ শুরু হলো, ওই যে সূর্য ডুবলো, ওই যে ইমলি বাবা ডাকছেন, বাল কিষান, বাল কিষান, বাল কিষান। কেমন লাগলো তোমাদের গল্পটা ছোট বন্ধুরা? অবশ্যই জানিও। আর দেখেছো তো, অতিরিক্ত কৌতূহল, অবিশ্বাস মানুষকে কিন্তু বিপদের মধ্যেই ঠেলে দেয়। তাই বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আজ তবে এই অবধি থাক। গল্প শুনে কেমন লাগলো কমেন্ট করো। থ্যাংক ইউ।